আর্থিক খাতের অবস্থা আগের চেয়ে বেশ ভালো। ডিআরইউ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন যমুনা টিভির আলমগীর হোসেন। 5টি ব্যাংকের সিংহভাগ মূলধন দেশ থেকে পাচার হয়েছে, মার্জার ছাড়া কোনো বিকল্প ছিল না, জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। চলতি সপ্তাহে নতুন টেলিকম গাইডলাইন অনুমোদনের পরিকল্পনা। দেশীয় বিনিয়োগ বিরোধী বলছেন স্থানীয় উদ্যোক্তারা, ইন্টারনেট সহ সেবার খরচ বাড়ার শঙ্কা। সরকার রাজস্ব বাড়ানো হলো, কিন্তু সাধারণ বিনিময়ে অ্যাট দ্য কস্ট অফ পিপলস পকেট। তাদের খরচ বাড়বে, ব্রডব্যান্ডের খরচ বাড়বে। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, যার স্বীকৃতি আইএমএফও দিয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন যে দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রফতানি বেড়েছে, মূল্যস্ফীতি 14% থেকে 8% নেমে এসেছে। কিছু না বুঝেই অনেকেই সমালোচনা করছেন বলে জানিয়েছেন উপদেষ্টা। শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন রিপোর্টিং এর 24টি ক্যাটাগরিতে মোট 27 জনকে রিপোর্টারকে পুরস্কৃত করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। ব্যাংক, বিমা এবং আর্থিক খাত ক্যাটাগরিতে ডিআরইউ বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। যাই আমরা করেছি সেগুলো একটা হবে, আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আমাদের কথা হয়তো তখন বলবেন যে ওনারা এই ভুল করেছিল, আরেকটু করলে হতো, তার জন্য গাইডেন্স পায়। এখনো আপনারা বললে হয়তো বাকিটুকু সময় আছে, আমরা আরেকটু আমাদের কাজগুলোকে আরেকটু সুশৃঙ্খল, আরেকটু জবাবদিহি করতে পারবো। 5টি ব্যাংকের সিংহভাগ মূলধন দেশ থেকে পাচার হয়ে গেছে, তাই একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুর্ভাগ্যবশত দেশের সবচেয়ে গতিশীল ইসলামী ব্যাংকগুলো ফোকলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে এসব কথা বলা হয়েছে। তিনি জানিয়েছেন, আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে শুরু করেছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন যে সুশাসন নিশ্চিত করা না গেলে ব্যাংক ব্যবস্থা টেকসই করা কঠিন। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা টিকিয়ে রাখতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন এই সময় বক্তারা। বিশেষায়িত এই ব্যাংকের পরিচালন, মুনাফা বন্টন সহ অন্যান্য বিষয়ে সবাইকে ধারণা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শুধু ব্যাংকই নয়, বিমা খাতেও ইসলামী অর্থায়ন ব্যবস্থা শক্ত ভিত্তি তৈরি করেছে। Five banks that are currently under liquidation. দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকে মূলধনের যোগান দেয়া হচ্ছে। আবারও সম্মিলিতভাবে এই ব্যাংকগুলো শক্তিশালী হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারে অবদান রাখছে ব্যাংক খাত। ব্যবস্থাপনায় সর্বোত্তম অনুশীলন এবং নীতি অনুসরণ করতে হবে। 97%, 98%. মার্জিন ঋণ বিধিমালা 2025-এর গেজেট বাতিল আর একীভূত 5 ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার মূল্য খুব দ্রুত ফেরত সহ 8 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন বিনিয়োগকারী জোট। দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা এ সময় বলেছেন যে নতুন বিধিমালা অনুযায়ী যাদের বিনিয়োগ এবং আয় অনিয়মিত তারা মার্জিন ঋণ পাবেন না। এতে শিক্ষার্থী, গৃহবধূ, অবসর গ্রহণ করা অনেক ব্যক্তি সহ ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীরা এই ঋণ গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের ঋণ দেওয়ার পরিধিও কমে আসবে তখন। পাশাপাশি আরও বলেছেন যে একীভূত 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বিনিয়োগকারীদের পুঁজি হারানো, ক্ষতিপূরণ ফেরত পাওয়া সহ শঙ্কা দেখা দিয়েছে। তাই খুব দ্রুত মার্জিন ঋণ বিধিমালা বাতিল এবং শেয়ার মার্কেট লুটকারীদের গ্রেফতার এবং বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের অপসারণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
ইপিএস ভালো দেখে করেছি, যখন খারাপ হয়েছে আমরা অপেক্ষায় আছি। শেয়ার ব্যবসা ভালো মন্দ সব থাকবে, তার জন্য আপনারা ডিলিস্টিং করতে পারেন না। শুরু থেকে উনার নিয়োগের বিরোধিতা করে আসছিলাম, যে কারণে বিরোধিতা করে আসছিলাম আজকে মার্কেটের এই বাস্তব অবস্থা আমাদের সে দাবিকে সত্য প্রমাণিত করেছে। আমরা ইমিডিয়েট উনার অপসারণ চাই। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জিরো করছে এটা আমরা মেনে নিতে পারি না। চলতি সপ্তাহে টেলিকম খাতের খসড়া গাইডলাইন চূড়ান্ত করতে চায় বিটিআরসি। এরপরই তা অনুমোদনের জন্য খুব দ্রুত পাঠানো হবে মন্ত্রণালয়ে। নভেম্বরে নতুন গাইডলাইন অনুমোদনের পরিকল্পনা করছে সরকার। তবে এর মধ্যে খসড়া গাইডলাইনকে দেশীয় বিনিয়োগ বিরোধী বলে অভিহিত করে বিটিআরসির কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদদের আশঙ্কা যে খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেট সহ বিভিন্ন সেবার জন্য বাড়তি খরচ গুনতে হবে তখন গ্রাহকদের। রাজস্ব বৃদ্ধির কৌশল থেকে সরে এসে গাইডলাইনে সেবার মান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অবশ্য তারা। ব্যাপক আলোচনা আর সমালোচনা শেষে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি 2025। এরপরই এই পলিসির আলোকে খসড়া গাইডলাইন তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে চলতি মাসেই চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। টেলিকম খাত সংস্কারের আওতায় নতুন টেলিকম পলিসি এবং খসড়া গাইডলাইন নিয়ে এরই মধ্যে আপত্তির কথা জানিয়েছে এ খাতের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লিখিত প্রতিবেদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার দেশি উদ্যোক্তা। খসড়া গাইডলাইনে গ্রাহক পর্যায়ে সেবার খরচ বৃদ্ধি এবং বৈষম্যের অভিযোগ তাদের। বিটিআরসির চেয়ারম্যানের দাবি, সব পক্ষের সাথে আলোচনা করেই নতুন টেলিকম পলিসির আওতায় খসড়া গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এখন যে গাইডলাইনগুলো হবে, এই গাইডলাইনটা হবে হচ্ছে পলিসির ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই হবে, ওর বাইরে যাওয়ার এখন আর সুযোগ নেই। যে পলিসিটা হয়েছে এই পলিসির মধ্যে যত কিছু অ্যাকোমোডেট করা সম্ভব সেটা আমরা অ্যাকোমোডেট করছি। সবার কথা কনসিডার করছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সবার কথা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা এটা কমিটি সবার সাথে কথা বলে তারপর দেখবে যে কোনটা অন্তর্ভুক্ত করা যায় যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না। খসড়া গাইডলাইন অনুযায়ী স্থানীয় ক্ষুদ্র আইএসপিদেরও সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ জমা দিতে হবে। বিদেশি অপারেটরের তুলনায় গুনতে হবে দ্বিগুণের বেশি লাইসেন্স ফি। খসড়া গাইডলাইন অনুযায়ী বাড়বে গ্রাহক পর্যায়ে ফিক্সড ইন্টারনেটের খরচ, এমন আশঙ্কা আইএসপিএবি। আর প্রযুক্তিবিদদের অভিযোগ, অতিরিক্ত রাজস্ব আয়ের কৌশল আটা হয়েছে নতুন গাইডলাইনে, যার মাসুল গুনতে হবে তৃণমূল গ্রাহকদের। লেয়ার করার কমিউনিটি কমলো বটে, সরকার রাজস্ব বাড়ানো হলো, কিন্তু সাধারণ বিনিময়ে অ্যাট দ্য কস্ট অফ পিপলস পকেট। তাদের খরচ বাড়বে, ব্রডব্যান্ডের খরচ বাড়বে যদি এই রেভিনিউ শেয়ার করতে হয় এবং এটা দিতে হয়। তাহলে আসলে আমাদের এই পলিসির উদ্দেশ্যটা যেন কী অ্যাচিভ করলাম আসলে? খালি সিম্পলিফিকেশন এবং টোটাল সেক্টরটাকে বিদেশির সাথে তুলে দেওয়া। 15% শেয়ার হস্তান্তরের শর্ত জুড়ে দেওয়ায় আপত্তি তুলেছে 2 মোবাইল অপারেটর। আমরা নিজেদের স্বার্থেই কিন্তু আমরা বলবো যে ঠিক আছে, আমি আইপিওতে আসতে চাই বা আমার অন্য শেয়ার হোল্ডার চাই, একটু চাপিয়ে দেওয়া। ইটস ভেরি কনসার্নিং ফরেন ইনভেস্টার। আমরা তো এখন মোবাইল অপারেটর হিসাবে আছি, কিন্তু যে কোনো ফরেন ইনভেস্টার যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে তারাও কিন্তু কনসার্ন হবে যে হঠাৎ করে যদি এসব কোনো এরকম যদি চাপিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তারা কি আদৌ বাংলাদেশে আসবে কিনা। সো এটা কিন্তু লং টার্ম একটা এফেক্ট আছে বাংলাদেশের জন্য। মতামত নেওয়া হলেও খসড়া গাইডলাইনে তার প্রতিফলন ঘটেনি এমন অভিযোগ করছেন প্রায় 2 দশক ধরে গড়ে ওঠা এনটিটিএন, আইজিডব্লিউ এবং আইসিএক্স এর মতো স্থানীয় বিনিয়োগকারীরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে প্রকাশ্যে নিধন হচ্ছে জাটকা, আর সেই জাটকা প্রকাশ্যে মৎস্যঘাট এবং বাজারে বিক্রিও করা হচ্ছে। জাটকা শিকার এবং বিক্রির উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কোনো জেলে, আড়তদার এবং বাজারের খুচরা মৎস্য ব্যবসায়ীরা। কোনো ভূমিকাও নেই মৎস্য বিভাগের। ইলিশের আশায় ভোলার মেঘনা তেঁতুলিয়ায় ব্যস্ত জেলেরা, তবে জালে উঠে আসছে শত শত জাটকা। ঘাটের আড়তদাররাও প্রকাশ্যে বিক্রি করছেন। জাটকা দিয়ে বাজার ছয়লাভ, অথচ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিতে জাটকা নিধনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি বিধি অনুযায়ী 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত 8 মাসে 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষেধ। তাহলে কিভাবে চলছে জাটকার রমরমা ব্যবসা? বড় মাছ টাছ নাই নদীতে, কম একটা মাছ একালে নদীতে কম। ওজন দেওয়ানের লগে মনে করেন যে মাছটি না ডিমস আছে, মাছটি জাকি মাছ হয়ে মনে করেন মাছ দেয়। জাটকা ওটা কারেন্ট জলে, গুঁড়ো জলে, আমরা ভাই কারেন্ট জল
আর যে সময় অভিযান চলে এই সময় আমরা গাঙ্গা আইও না। সরকারি মানা করছে, তারপর আমরা পেটে দেয় কোন লাগে কিছু, পেটে তো একদিন গাঙ্গা না দিলে পেটে ভাত চলে না। মৎস্য আড়তদার ও বিক্রেতাদের দাবি, বড় ইলিশ তেমন ধরা না পড়ায় বাধ্য হয়ে জাটকা বিক্রি করছেন তারা। জাটকা হোক বড় যায় মোটামুটি মিলিয়ে বেচে আমরা স্টাফ চালাইতে গদি চালাইতে হয়। জেলে যদি কিছু জাটকা মাছ পায় অথবা মাছ মরিয়া গেছে বাধ্যতামূলক আমরা ওই জাটকাটাই বেচছি। আর এমনি জাটকি মাছও কম, কোনো বড় মাছ বলতে নাই, এসব তো মাছ ছাড়া কোনো ভাই অন্য কিনা মাছ না, বদলা দিতে পারি না, বাধ্যত মূল্যে মাছ কিনা ভাইয়া এত রুজু চালাই। ক্রেতারা বলছেন জাটকার দাম বড় ইলিশের চেয়ে অনেকটাই কম, পাশাপাশি বাজারে বড় ইলিশের যোগানও কম। বাজারে পাইতেছি না, আর আমাদের টাকার পরিমাণে আমরা জাটকা ইলিশটাই কেনার সামর্থ্য আছে আমাদের। এইভাবে যদি চলতে থাকে তাহলে নদীতে আর ইলিশ থাকবে না এবং ভবিষ্যতে আমরা আর বড় ইলিশও খেতে পারবো না। অভিযোগ রয়েছে মৎস্য বিভাগকে ম্যানেজ করেই চলছে ব্যবসা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মৎস্য কর্মকর্তা। বাজারগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলবে এবং প্রয়োজনে আমরা এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসব। নির্বিচারে জাটকা নিধনে ইলিশের সংকট দেখা দেওয়ার আশঙ্কায় সচেতন মহল। সাবরিনা লিজা, যমুনা নিউজ। তরুণ উদ্যোক্তা শুভ রায় চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিং এবং অনলাইনে প্রশিক্ষণ দিয়ে হয়েছেন স্বাবলম্বী। নিজের তৈরি করা অনুশীলন সেন্টারের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তুলছেন তিনি। দক্ষতা উন্নয়নের জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও। গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়ার শুভ রায় উচ্চশিক্ষা শেষে চাকরির বদলে বেছে নিয়েছেন ফ্রিল্যান্সিং। প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং দক্ষতায় আস্থা রেখেই শুরু করেছেন অনলাইন ক্যারিয়ার। গড়ে তুলেছেন অনুশীলন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম, যেখানে তরুণদের সরাসরি এবং অনলাইনে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলেছেন। অনুশীলন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই চাকরি, ফ্রিল্যান্সিং এবং ব্যবসায় যুক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির আইটি এবং ডিজিটাল মার্কেটিং বিভাগে প্রশিক্ষণ প্রাপ্তরাও কাজের সুযোগ পাচ্ছেন। আমি যখন অনার্সে পড়তাম তখন থেকে আমি ফ্রিল্যান্সিং করি। পরবর্তীতে হচ্ছে আমার ফ্রিল্যান্সিং স্কিলটাকে আমি বিজনেসে কনভার্ট করি এবং আমি ইউকেতে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং সফটওয়্যার কোম্পানি এস্টাবলিশ করি। ওইটা দিয়েই মূলত আমার যাত্রা শুরু হয়। তো পরবর্তীতে আমি দেখি যে ম্যান পাওয়ারের অনেক স্বল্পতা, আমাদের দেশের বেকার ছেলেরা কাজ পাচ্ছে না, এবং তখনই আমি ডিসিশন নেই যে আমাদের দেশের বেকার যুবক যুবতীদেরকে যদি স্কিল্ড করা যায় তাহলে আমরা আমাদের বাইরের দেশের যে এমপ্লয়ীদেরকে আমার কোম্পানিতে হায়ার করতেছি তাদেরকে হায়ার না করে আমার দেশের যুবক যুবতীদেরকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমি ট্রেনিং প্রোগ্রাম শুরু করি। অনলাইনে প্রশিক্ষণ দিয়ে মাসে আয় করছেন প্রায় 1.5 লাখ টাকা। জানিয়েছেন চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনেই সফলতার পথ তৈরি হয়েছে। যদি কারোর স্কিল থাকে তাহলে তাকে বেকার থাকার সুযোগ নেই, তার জন্য অনেক দরজা, অনেক পথ তৈরি হয়ে যায়। স্কিল ডেভেলপমেন্ট, একজন মানুষ সে যদি পড়ালেখায় খুব বেশি ভালো নাও থাকে, সে যদি স্কিল ডেভেলপ করতে পারে, কোনো একটা বিষয়ে যদি দক্ষ হতে পারে, তার কাজের অভাব হবে না। অনুশীলন থেকে প্রশিক্ষণের পর প্রজেক্টে কাজ এবং ইন্টার্নশিপের মাধ্যমে পাচ্ছেন চাকরি এবং ব্যবসার সুযোগ। আমরা যেটুকু শিখেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়, তো সেভাবে শেখার পরে শিক্ষানবিশ এখনো তো ওনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা এখনো কাজ করছি। তো এখানকার যে কারিগরি সহায়তা প্লাস সুদক্ষ ট্রেনিং, আমাদের স্যার অনেক আন্তরিকভাবে আমাদের কাজ শেখাচ্ছে, যেটা আমার ভবিষ্যতের জন্য খুবই ভালো। বর্তমান সময়ে চাকরির বাজার খুবই খারাপ, সেক্ষেত্রে যদি কেউ নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় তাহলে গোপালগঞ্জের জন্য অনুশীলন ইনস্টিটিউট বেস্ট। প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশে গড়তে তরুণদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রযুক্তিবিদরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম গত কয়েকদিন ধরেই কিন্তু টানা পতন ছিল পুঁজিবাজারে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আজকের দিনের শুরুটা পতন দিয়েই হয়েছিল, কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি সূচকের বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু বেড়েছে। ঢাকার শেয়ারবাজারে আজকে দিন শেষে প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু আজকে 29 পয়েন্টেরও বেশি বেড়েছে এবং 4732 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসসিএস সূচক সেটিও 8 পয়েন্টের মতো বেড়ে 985 পয়েন্টে আছে। সূচক সেটি 1860 পয়েন্টে আছে, 9 পয়েন্টের মতো বেড়ে। টোটাল ট্রেড হয়েছে এখন পর্যন্ত ঢাকার শেয়ারবাজারে 298 কোটি 10 লাখ টাকা শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 236টির দাম বেড়েছে, 113টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 35টির দাম অপরিবর্তিত রয়েছে।
টপ 20-তে আজকে কি দেখতে পাচ্ছি, লাভেলো প্রথম অবস্থানে আছে এবং এই কোম্পানি আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে 14,82,00,000 টাকার মতো শেয়ার। 62 থেকে 68 টাকার মতো ট্রেড হয়েছে এই কোম্পানিটি এবং 65 টাকা 80 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। সিমটেক্স এটি দ্বিতীয় অবস্থানে আছে আজকে টপ 20 এবং 9,34,00,000 টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে কোম্পানিটি। সামিট অ্যালায়েন্স পোর্ট এটি আছে তৃতীয় অবস্থানে 9,28,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু আমরা দিনের শেষে এসে যদিও নিম্নমুখী প্রবণতাই দেখতে পাচ্ছি এবং সকাল থেকেই অবস্থা বজায় ছিল এবং সার্বিক সূচক এটি সিএসপি সেটি 74 পয়েন্টের মতো আজকে টোটাল কমেছে। 13,326 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে এবং টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি 4,76,00,000 টাকার মতো শেয়ার টোটাল ট্রেড হয়ে গেছে সারাদিন ধরে 146টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 82টির দাম কমে গেছে, মাত্র 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজার লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে এই মুহূর্তে চলছে মিট দ্য বিজনেস অংশীজন সভা। আমরা সরাসরি সেই আয়োজনটিতে চলে যাব। ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা যা রপ্তানিমুখী শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং সর্বোপরি দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করে তুলবে। এই প্রয়াসে বিজনেস কমিউনিটি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আজকের সভা সেই যৌথ প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও মত বিনিময়ের মাধ্যমে আমরা আজকে একটি কার্যকর ও ফলপ্রসূ অনুষ্ঠান সম্পন্ন করতে পারব বলে প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সদস্য মহোদয়কে। প্রিয় সুধী, এই পর্যায়ে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ডেপুটি ম্যানেজার রেট সিস্টেম। মিট দ্য বিজনেস অংশীজন সভাটিতে এতক্ষণ আমরা সরাসরি ছিলাম। দর্শক, এই ছিল বিজনেস রুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।